বৃত্তের গুলা করছি, এটা করছি, উপবৃত্ত করছি, উপবৃত্তের একটা বাড়ি কাজ করতে বলছিলাম। আচ্ছা, আজকে হচ্ছে আমরা এই যে পুরান বইয়ের এটা 5 নাম্বার, তোমাদের বইয়ে কত আছে ওটা দেখে নিবা। আমরা 5-এর 1 দিয়ে শুরু করতেছি আজকে। প্রশ্নটা কি বলা আছে আমি বলি। একটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে, একটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে আর একটা রেখা দেওয়া আছে। ওকে, এটা দ্বারা বলা আছে এত বৃত্ত এবং এত রেখা দ্বারা আবদ্ধ ক্ষুদ্রতর ক্ষেত্রের ক্ষেত্রফল। এই বৃত্ত আর এই রেখা যতটুকু ক্ষেত্র আবদ্ধ করে, ঠিক আছে, ওইটার ক্ষুদ্রতর অংশের ক্ষেত্রফল বের করতে বলছে। ঠিক আছে, আমি আগে চিত্রটা আঁকি, তারপর এটা নিয়ে আরো কথা বলবো। এদিকে মনোযোগ দিবা সবাই। তো এই বৃত্তের ইকুয়েশন কেমন হয় সেটা আমরা জানি। সেন্টার হচ্ছে মূল বিন্দুতে থাকে, তাই না? আগে বৃত্তটা এঁকে নিলাম। এটা এক্স অক্ষ আর এটা ওয়াই অক্ষ। ওকে, তাহলে সেন্টার, এই বৃত্তের জন্য সেন্টার 0 0 আর ব্যাসার্ধ কত হবে? এটা আসলে 5 স্কয়ার, তাই না? 25 মানে 5 স্কয়ার না? তাহলে ব্যাসার্ধ হচ্ছে 5। আচ্ছা, তাহলে এখান থেকে এই পর্যন্ত কত? 5 একক। এটা আমরা বুঝতে পারছি। ওকে, খেয়াল করো, আমাদের একটা রেখা আঁকতে হবে x = 3। x = সামথিং, এটা কার সমান্তরাল? y অক্ষের সমান্তরাল। y অক্ষের সমান্তরাল 3 একক। তার মানে এটা কিন্তু ওই যে বৃত্তের এই দিকে থাকবে, কারণ এটা পুরোটা তো 5 একক, তাই না? তাহলে এইটা হবে আর কি, এই যে এইটা। এক কথা বলো না। আচ্ছা, এটা হচ্ছে x = 3। ওকে, x = 3 আর এই পয়েন্টটা কত? এই পয়েন্টে x কত? এই পয়েন্টে x হচ্ছে 5। ঠিক আছে। আচ্ছা, এবার একটু মনোযোগ দাও, আমাদের কি বলছে? এই রেখাটা আর এই বৃত্তটা দ্বারা আবদ্ধ ক্ষুদ্রতর অংশের ক্ষেত্রফল। ক্ষুদ্রতর অংশ মানে কোনটা? এই রেখা আর এই বৃত্ত, যে এইটা না, এই অংশটা না, আমি এটা মার্ক করতেছি, এই যে এই অংশটা না, সবাই কি বুঝো? ক্ষুদ্রতর অংশ হচ্ছে এইটা। বৃহত্তর বললে এই যে এটা হইতো, তো বৃহত্তর বলে না, নর্মালি ক্ষুদ্রতরই বলে। ফ্যান পিছনেটা লাগবে? লাগার কথা না তো, হয়ে যাবে একটু পরে, নর্মাল হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা দিয়ে দিতেছি তাও। ওকে, তো ক্ষুদ্রতর বলছে তাই ছোটটা নিছি। বৃহত্তর নর্মালি বলে না, কিছু যদি প্রশ্নে বলা না থাকে ওই কেসেও আমরা ক্ষুদ্রতরটা নিব। ধরো বলছে যে এই বৃত্ত আর এই রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, তো দুইটা, তো একটা ছোট, এই যে ছোট, আর এই যে পুরাটা বড়। কিছু বলা না থাকলে আমরা ছোটটা বের করব। ঠিক আছে। আচ্ছা, এখন মনোযোগ দিতে হবে, এটা আমরা কেমনে বের করব? আমরা ওই আগের মতোই, আমরা প্রথমে হচ্ছে এই যে এতটুকুর ক্ষেত্রফল বের করব। এক্স এর সাথে তো আমরা ক্ষেত্রফল বের করতে পারি, তাই না? এই যে এক্স এর সাথে এই কার্ভটার এতটুকুর, এক্স এর সাথে এইটা কতটুকু ক্ষেত্রফল উৎপন্ন করে সেটা বের করব। ওকে, তাহলে এক্স এর সাথে জন্য কার লিমিট দিতে হয়? এক্স এর লিমিট দিতে হয়। তো এক্স এর লিমিট আমাদের কাছে আছে, কিন্তু এই যে 3 থেকে 5 পর্যন্ত বুঝে যাইতেছে যে এখানে হচ্ছে x = কত? 3, আর এখানে x = কত? 5। তাহলে লিমিট আছে, তাই না? আর এই যে এই কার্ভটা, তাহলে এই কার্ভটা আমাদের আলাদা করে নিতে হবে। তাহলে আমাদের এরিয়া, আবদ্ধ অংশের ক্ষেত্রফল, একবারে করে ফেলবো এটা, আবদ্ধ অংশের ক্ষেত্রফল। খেয়াল করো, মনোযোগ দাও। তাহলে যে x এর সাথে জন্য আমাদের কি ছিল? ইন্টিগ্রেশন অফ y dx, তাই না? আর y এর সাথে হইলে, আমরা এখনো y এর সাথে দেখি নাই, আমরা পরে দেখবো এটা। y এর সাথে হইলে ইন্টিগ্রেশন অফ x dy, সেটা আমরা দেখবো, আজকেই দেখবো সম্ভবত। ওকে, লিমিট দিতে হবে x1 আর x2। x1 কত? x1 হচ্ছে 3, x2 কত? x2 হচ্ছে 5, x2 5। আর yটা আলাদা করব, ওটাতে আসতেছি। আর এখানে dx থাকবে, তাহলে yটা আলাদা করে ফেলি। তো এটা এইখানে দেখাইতেছি, x² + y², এটা হচ্ছে 25, এটা 25। তাহলে y² এটা কত হবে? 25 - x²। তাহলে y কত হবে? √ প্লাস মাইনাস দিব না, কারণ আমরা শুধু এই প্রথমটা নিয়ে কাজ করতেছি। 25 - x² তার √ আচ্ছা, একটু মনোযোগ দিতে হবে। আমি কিন্তু একবারে পুরো অ্যান্সারটা করে ফেলতে চাইতেছি, তাহলে কি এই লেখাটা ঠিক আছে?
কেন 2 গুণ করতে হবে, পুরোটা একবারে করতেছি তো, আমরা তো এই এতটুকুর ক্ষেত্রফল বের করতেছি এই সূত্র দিয়ে। এই যে এইটা করলে কি বের হবে, এতটুকু বের হবে, এই যে এতটুকু, এই মার্ক করাটুকু বের হবে, বুঝছো? তো পুরোটা বের করতে হলে কি করতে হবে, 2 দিয়ে গুণ করে দিতে হবে। তাহলে যে বাইরে একটা 2 রাখলাম, ওকে। বাইরে 2 কেন রাখছি বুঝছো? কারণ দুইটা অংশ আছে তাই, দুইটা সিমিলার অংশ, সিমেট্রিক অংশ। আচ্ছা, তাহলে ওয়াই মানে হচ্ছে √25 মাইনাস এক্স স্কোয়ার, আর এখানে ডিএক্স। তো এটা এখন তোমরা পারো, তাও আমি এটা করে দিই। আগের দিনে আমরা এটা সূত্র লিখছি, কি ছিল সূত্র, x/2 √, যেটা আছে সেটা, তাই না, 25 মাইনাস এক্স স্কোয়ার, তারপর প্লাস a²/2, a² মানেই হচ্ছে 25, a²/2 সাইন ইনভার্স x/a, a কত, a হচ্ছে 5, তাই না? ঠিক আছে না, প্লাস সি না, নির্দিষ্ট যোগজে আমরা প্লাস সি দিই না, নির্দিষ্ট যোগজ, অনির্দিষ্ট যোগজে আমরা প্লাস সি দিই। ওকে, এরপর আপার লিমিট লোয়ার লিমিট বসাবা। তো এটা আগের দিনের মতো 0 আসবে না, কারণ বুঝতেই পারতেছে আগের দিন একটা 0 আসতো, কারণ একটা লোয়ার লিমিট আমাদের 0 ছিল, তো কিছু অংশ 0 আসতো। এই ম্যাথে কিছু অংশ 0 আসবে না। এটা ক্যালকুলেশনটা আমি করে দেখাবো। এই বোর্ড কি আসে ভিডিওতে, কতটুকু আসে, কতটুকু, এতটুকু, আচ্ছা এতটুকুর মধ্যেই লিখবো, সমস্যা নেই। ওকে দেখো তাহলে এই যে কি, আচ্ছা দেখো তাহলে এই যে 2 তো আছেই, আমরা প্রথমে কি করব, আপার লিমিটটা বসাবো। তাহলে আপার লিমিটটা বসাইতেছি, আমরা প্রথমে আপার লিমিটটা বসাবো, ঠিক আছে? তাহলে 5 বসাবো, 5 বসালে কত হবে, 5/2। তারপর এইখানে যদি 5 বসে, এটা 0 হয়ে যাবে না? তাহলে এই অংশ লেখার দরকার আছে, দরকার নেই। তাহলে এইটা 0, এটা একবারে 0 দিয়ে দিলাম। এইখানে যদি বসাই, এটা একবারে লিখবো, একটু খেয়াল করো। এখানে 25/2, এটা তো আছে, 5 বসালে সাইন ইনভার্স 1, সাইন ইনভার্স 1 মানে হচ্ছে π/2। তাহলে 25/2 যোগ 25/2 ইন্টু π/2, এটা হচ্ছে আপার লিমিট বসাইলে। মাইনাস দিয়ে লোয়ার লিমিট বসাইতে হবে না? তো লোয়ার লিমিট বসাইলে এটা কত হবে, 3/2, আর এইখানে যদি 3 বসে কত হবে, এটা একবারে বলো, 4 হবে, তাই না? ওকে, আর এইখানে এটা যা আসবে তাই রাখবা, সমস্যা নেই, এটা চেঞ্জ করতে হবে না, আমি ব্র্যাকেট দিয়ে দিতেছি। ওকে, তাহলে এটা প্লাস 25/2 সাইন ইনভার্স 3/5, 3/5 এইভাবে রাখলেই হবে। এটা ক্যালকুলেটর দিয়ে যদি পুরোটা সলভ না করো তাহলে কোনো সমস্যা হবে না, মানে এটা সাইন ইনভার্স 3/5 রাখলেই হবে। ওকে, আর যদি লিখতেই চাও তাহলে রেডিয়ানে কত সেটা লিখবা, রেডিয়ানেরটা লিখবা কিন্তু, ঠিক আছে? কারণ এই যে π/2 এটা কিসে লিখছি, রেডিয়ানে লিখছি, তো সবগুলো রেডিয়ানে লিখবা। এটা বুঝার কথা, কেউ না বুঝলে বলতে পারো। তাহলে 5/2 আমি করে দিব না? আচ্ছা 5/2 করার দরকার নেই, 5/3 করো, ঠিক আছে? 2-3 যে কোনো একটা করো তোমার চয়েস মতো, বা দুইটাই করতে পারো। 5/2-3 বাসায় করবা, এটা পুরান বই অনুযায়ী বলতেছি আর কি, ঠিক আছে? তোমরা তোমাদের বইয়ের সাথে মিলায় নিবা। আর এমনিতে দাগানো, এই চ্যাপ্টারে দাগানো পিডিএফ আমি এই চ্যাপ্টারে আমি দাগায় দিই মনে হয়, মানে এই অংশটা, কারণ এটা সবই ইম্পর্টেন্ট। তো তুমি যেই কটা, আসলেই সত্য কথা, মানে এইখানে যা আছে রূপন্তীতে আসলে ফাও ম্যাথ অনেক কম দেওয়া। ফাও ম্যাথ মানে হচ্ছে ধরো রূপন্তি বইটা হচ্ছে পরীক্ষায় যা আসছে ওইগুলো নিয়েই সাজানো, বুঝছো? এমনিতে অন্য জায়গা থেকে কালেক্ট করা এরকম ম্যাথ খুব কম আছে, মানে যেগুলো একবার হলেও পরীক্ষায় আসছে, হয় বোর্ড পরীক্ষায় অথবা কোনো অ্যাডমিশন পরীক্ষায়, ওগুলো এখানে দেওয়া। তো মোটামুটি সবই ইম্পর্টেন্ট বলা যায় কি। কেতাব স্যারের বইতে অনেক ওই বাইরের ম্যাথ থাকে, প্রত্যেক এডিশনে নতুন নতুন ম্যাথ অ্যাড হয়। আচ্ছা হয়েছে, তো আমরা 6 থেকে শুরু করি। 6 নাম্বারটা আমরা একটু পরে করবো, কারণ আমরা এখন উপকেন্দ্রিক লম্ব চিনি না, তাই না? পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্ব নিয়ে কথা বলা হয় নাই, তো আমরা এটা পরে পড়বো। 6, তো আমরা এখন করবো 8। তাহলে 6 আর 7 আমরা একটু বাকি রাখলাম, আমরা 8 করবো এখন। এবং 8 নাম্বারের ম্যাথগুলো খুবই ইন্টারেস্টিং, তো এগুলো ভালো মতো করবে। এগুলো কিন্তু দেখো যে বাকি অন্যান্য চ্যাপ্টারের অন্যান্য অংশের তুলনায় সহজ না, এগুলা আগের গুলোর তুলনায়। এখান থেকে কিন্তু একটা 4 মার্কের প্রশ্ন আসে, তো এটা একটু টার্গেট করতে পারো। এখানে তো ইন্টিগ্রেশন খুব কঠিন ইন্টিগ্রেশন না, জাস্ট তোমার ওই ক্ষেত্রফলটা কতটুকু ওটা আইডেন্টিফাই করতে হবে, ওটার একটা ইন্টিগ্রেশনের মাধ্যমে প্রকাশ করতে হবে আর কি। আচ্ছা 8 এর আমরা অনেকগুলো ম্যাথই করব। তো প্রথমে আমি 8 এর
1 দিয়ে শুরু করতেছি। 8 ম্যাথগুলা রিসেন্ট টাইমে পরীক্ষার জন্য বেশি ইম্পর্টেন্ট, বুঝছো? কারণ বৃত্ত উপবৃত্ত এগুলো অলরেডি অনেকবার চলে আসছে, তো এখন এগুলো একটু বেশি আসে আর কি। ঠিক আছে, আচ্ছা কি কি বলা আছে বলি। y স্কোয়ার ইজ ইকুয়াল টু 16x আর y ইজ ইকুয়াল টু x। এই দুইটা রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে বলছে। এই দুইটা রেখা দ্বারা, এটা একটা কার্ভ তাই না, এটা পরাবৃত্ত, এটা আমরা আগের দিন লিখছি দেখাইছি, পরাবৃত্ত আর এটা একটা সরল রেখা। এই দুইটা রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে এটা মনোযোগ দিতে হবে, খুবই ভালো মতো মনোযোগ দিতে হবে। এটা বাকি আমরা যতগুলো করছি তার মধ্যে এটা আলাদা, মানে এই যে আলাদা শুরু হয়েছে আর কি এখান থেকে। ওকে, তো কেন আলাদা এটা বুঝতে পারবা। তো শুরু করি আমরা। তাহলে দেখ আমরা বলছি এই টাইপের হচ্ছে, এটা কোন টাইপ, এটা হচ্ছে যে এটার সাথে তাই না, y স্কয়ার ইজ ইকুয়াল টু 4ax, x এর পাওয়ার 1, যার পাওয়ার 1 সেই দিকে মুখ করে থাকবে, মনে আছে না এটা, যার পাওয়ার 1 সেই দিকে মুখ করে থাকবে, x এর পাওয়ার 1 x এর দিকে মুখ করে থাকবে। ওকে, তাহলে ওই রেখা এঁকে ফেলছি, এই যে এটা এঁকে ফেলছি। এবার এটা তো মূল বিন্দুগামী সরলরেখা, y ইজ ইকুয়াল টু mx, মূল বিন্দুগামী সরলরেখা। তাহলে এটা এখান দিয়ে যাবে, মূল বিন্দু দিয়ে যাবে। ওকে, মূল বিন্দুগামী সরলরেখা। তাহলে আবদ্ধ করছে কতটুকু, এই পয়েন্টে ছেদ করছে আর এই পয়েন্টে ছেদ করছে, আবদ্ধ করছে যে এতটুকু না, এই অংশের ক্ষেত্রফল বের করতে বলছে, আবদ্ধ অংশের ক্ষেত্রফল। এখন এটা বাকিগুলোর চেয়ে এটা ঝামেলার কেন, মানে বাকিগুলোর তুলনায় ঝামেলার কেন? কারণ আমরা তো আসলে ক্ষেত্রফল x এর সাথে অথবা y এর সাথে করতে পারি তাই না। তাহলে এটা কিন্তু তুমি একই স্টেপে করতে পারবা না। কেন, একটু ভালো মতো বুঝো। এইখানে আমার প্রথমে যে এই কার্ভটা x এর সাথে কতটুকু করে আমরা সেটা বের করতে পারবো, ধরো করলাম। তারপর এই সরল রেখাটা এইটা x এর সাথে কতটুকু করে সেটা বের করব, বুঝছো? তারপর দুটো বিয়োগ করব, কারণ আমাদের তো এই ছোট অংশটা দরকার। আগের ম্যাথগুলো কেমন ছিল, ধরো আমি বৃত্ত দিয়ে দেখাই। ধরো আমরা এই যে এই ক্ষেত্রফল বের করছি তাই না, তাহলে এই কার্ভ পুরোটা x এর সাথে কত ক্ষেত্রফল উৎপন্ন করে সেটা এক চান্সেই বের হয়ে গেছে। বাট এবার তো হইতেছে না, এই যে এইটা x এর সাথে তুমি এইভাবে চিন্তা করো আলাদা আলাদা করে। ধরো এই যে এটা এই অংশটা, এইটা x এর সাথে কতটুকু করে, এতটুকু ক্ষেত্রফল উৎপন্ন করে তাই না x এর সাথে। আর সরল রেখা যেটা আছে, সরল রেখাটা x এর সাথে কতটুকু উৎপন্ন করে, এতটুকু উৎপন্ন করে। আমরা যদি এই দুটো বিয়োগ করি, বিয়োগ করলে হচ্ছে আমি এই যে এতটুকু পাবো। এটা কি বুঝো সবাই? এটা বুঝতে পারার কথা, এটা না বুঝার কঠিন কোনো কিছু না। আমি এটা এইভাবে করে দিব, তোমরা বাসায় y এর সাথে করবে, এটা কিন্তু y এর সাথেও করা যাবে। y এর সাথে করলে দেখো, y এর সাথে করলে চিত্রটা কেমন হবে। প্রথমে এই যে সরল রেখা, সরল রেখাটা y এর সাথে কতটুকু ক্ষেত্রফল উৎপন্ন করবে, এই যে এতটুকু তাই না, y এর সাথে। আর আমাদের যে কার্ভটা আছে, কার্ভটা কতটুকু ক্ষেত্রফল উৎপন্ন করবে, যে এতটুকু। এবার সরল রেখাটা বেশি হবে, দেখো দেখা বুঝো তো, তুমি যে এইখানে টান দাও, সরল রেখাটা যতটুকু করবে এই কার্ভটা তার চেয়ে এতটুকু অংশ কম করবে, ওটা বিয়োগ করলেই হয়ে যাবে। বাসায় এইভাবে করবা, দুইভাবে শিখতে হবে কিন্তু। ওকে, দুইটাই শিখতে হবে। তো আমরা x এর সাথেই করবো, যেহেতু আমরা ওইভাবে করে অভ্যস্ত। একটা ম্যাথ আমরা y এর সাথে করবো, সমস্যা নাই। ওকে, তাহলে কি করবো, প্রথমে আমরা দুইটা রেখা আলাদা করে লিখি। এই রেখাটার নাম কি, y স্কয়ার ইজ ইকুয়াল টু 16x, আর এই রেখাটা সরল রেখা y ইজ ইকুয়াল টু x। ওকে, ঠিক আছে। আচ্ছা দেখো, এই যে আমি যে বললাম, আমরা প্রথমে এই কার্ভটা, এই যে আবার এখানে দেখো, এই কার্ভটা এই রেখা এই x অক্ষের সাথে কতটুকু ক্ষেত্রফল উৎপন্ন করে সেটা বের করবো। ভাই এটার জন্য আমার লিমিট লাগবে না, আমি কি লিমিট জানি? এই ম্যাথে আমরা লিমিটও জানি না, ঠিক আছে, লিমিটও জানি না। আগের ম্যাথে লিমিটগুলো সরাসরি বলা থাকতো, লিমিট কেমনে বের করবো বলো, মানে কি করবো, মানে লিমিট কতটুকু, লিমিট তো এই যে এখান থেকে এই পর্যন্ত, এটা তো শিওর তাই না, এটা নিয়ে তো কার কোনো সন্দেহ নাই। তাহলে এই পয়েন্টের x এর মানটা দরকার, এই পয়েন্টের x এর মান দরকার, এটা কেমনে বের করবো, সলভ করবো। ভাই তোমাদের এটা অনেকবার বলা হয়েছে, তোমার এই পয়েন্টের x এর মান দরকার, যে সলভ করলে কমন বিন্দু দুইটা পাওয়া যাবে, ঠিক আছে, মানে সলভ করবো। মোট কথা হচ্ছে সলভ করলে আমরা এই পয়েন্টের x এর মান পাওয়া যাবো, এই পয়েন্টেরটাও পাওয়া যাবো, একসাথেই পাওয়া যাবো। দেখো করি এটা, তাহলে এই দুটো সলভ করবো। সলভ করা মানে একটা জায়গায় আরেকটা বসাই দিতে পারি, প্রতিস্থাপন অপনয়ন যে কোনো কিছু করতে পারি। তাহলে আমরা x এর মান চাই, কারণ আমি x এর সাথে করবো, তাই আমি x এর মান চাই। তোমরা যখন বাসায় y এর সাথে করবে তখন কিন্তু তোমাদের y এর লিমিট নিতে হবে, আমি কিন্তু এগুলো নিয়ে কথা বলছি। ওকে, আচ্ছা তাহলে y টা সরাই দিব আমরা, y এর জায়গায় কত লিখতে পারি, y আর x তো সমান x স্কয়ার 16x, একটা x কেটে দিব না, আমরা এই পাশে নিয়ে আসলাম, তাহলে একটা কমন যাবে তাই না। তাহলে দেখো এই যে একটা x এর মান কত, 0, আরেকটা 0। এই যে 0, আসলে 0 বলতেছে তো দুইটা পয়েন্টে ছেদ করছে, তো একটা হচ্ছে কোথায় ছেদ করছে, একটা হচ্ছে ছেদ করছে x = 0 তে, একটা ছেদ করছে x = 0 তে, আরেকটা কোথায় ছেদ করছে
x ইজ ইকুয়াল টু 16 তে, এই তো লিমিট পেয়ে গেছি। তো লিমিট পেয়ে গেছি, এখন আমরা ক্ষেত্রফল বের করে ফেলতে পারবো। তুমি চাইলে এটা আলাদা আলাদা করে করতে পারো, মানে প্রথমে এটা বের করবা, তারপর এটা বের করবা, তারপর দুইটা বিয়োগ করবা, অথবা একটা ইন্টিগ্রেশনে মানে একই সাথে দুইটা ইন্টিগ্রেশন করে ফেলতে পারো। আমরা একসাথে দুইটাই করতেছি, আমি আশা করি তোমরা এটা বুঝবা, ঠিক আছে? যাদের প্যারা লাগবে তারা আলাদা আলাদা করে করো, যে প্রথমে যে এটা বের করবা, তারপর এটা বের করবা, দুইটা বিয়োগ করে দিবা, ঠিক আছে? ওকে, আচ্ছা আচ্ছা যাও আলাদা করেই করি, যাও তাহলে আলাদা করেই করি। তাই a1 বললাম, a1 এর বাংলা যদি লিখতে চাও কি লিখতে পারো? এত রেখা দ্বারা x এর সাথে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, ঠিক আছে? তো যদি বাংলা লিখতে চাও, আমি বাংলা লিখলাম না, বাংলা মুখে বলছি y dx। আচ্ছা এখানে একটু কথা আছে, এখানে কোন y? কোন y? এটা আমরা কোনটা নিয়ে কাজ করতেছি? আমরা এই যে এই কার্ভে আছি মানে এই y, এটার y না, বুঝছো? দুটো yও কিন্তু এবার আলাদা আলাদা, এটা কিন্তু ভালো মতো মাথায় রাখতে হবে। আমি যখন এই কার্ভে আছি তখন তো আমি এটার y নিব, আর আমি যখন এই সরলরেখা আছি তখন আমি এটার y নিব, তাই না? আচ্ছা তাহলে এটা একটু মাথায় রাখো, এটা আমি এখানে একটু মার্ক করে রাখি। ওয়ান প্রশ্নে না লিখলে সমস্যা নেই, তোমার বোঝার জন্য মার্ক করে রাখলাম, ওকে? আর এখানে হচ্ছে x1 x2, তাহলে এইখানে y কত হবে? রুট করে দিতে হবে, তাই না? তো প্লাস মাইনাস দেওয়ার দরকার নেই, কারণ আমরা শুধু উপরের অংশ নিয়ে কাজ করতেছি, উপরের অংশ প্লাসই হবে, তাই না? তাহলে এটা কত হবে? 4√x। সবাই এটা বুঝছি? সবাই বুঝছি এটা? আচ্ছা তাহলে লিমিট হচ্ছে কত? 0 থেকে 16 পর্যন্ত 4√x dx। তো এটা ইন্টিগ্রেট তোমরা করতে পারবা, 4 ধ্রুবক এটা বাইরে চলে আসবে। তারপর খেয়াল করো, মনোযোগ দাও, এটা মানে কত পাওয়ার? এটা মানে x টু দি পাওয়ার কত? হাফ, তাই না? তাহলে আমরা জানি x টু দি পাওয়ার n এর সূত্র কি হয়? পাওয়ার 1 বেড়ে যাবে আর নিচে ওই পাওয়ারটাই বসবে, আপার লিমিট লোয়ার লিমিট। ক্যালকুলেশন ভুল করলে বইলো। আচ্ছা তো এটা 4, চাইলে যে এটাও বাইরে নিয়ে আসতে পারে, এটা কত ক্যালকুলেট করলে পরে নিয়ে আসি? 3/2, তাই না? আর তাহলে এটাও 3/2, আপার লিমিট হচ্ছে 16, লোয়ার লিমিট হচ্ছে 0। তাহলে এখানে 4 আর 3/2, এটা উপরে আসলে 2/3 হবে, ঠিক আছে? ওটা বাইরে নিয়ে আসছি কারণ ধ্রুবকে তো লিমিট দেওয়ার কিছু নেই। এখানে একবার 16 বসাবো, 16 বসালে কত হবে বলো? প্রথমে 16 এই যে পাওয়ার হাফ মানে কত? এটা মুখে মুখে করা যায়, কিন্তু 16 পাওয়ার হাফ মানে রুট, তার মানে 4, 4 এর আবার কিউব, তার মানে 64। হ্যাঁ 64 আর 0, কারণ 0 বসালে 0ই আসবে। পরে এটা ক্যালকুলেট করে কত আসবে করো তাড়াতাড়ি, কি করো? কত আসে? ক্যালকুলেটর হারাই গেছে? তোমরা কি বুঝতে পারতেছো? না বুঝতে পারলে বলতে হবে কিন্তু। এটা করতে এতক্ষণ লাগে? $512। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা কিন্তু একটা বের করছি, এটা কিন্তু অ্যান্সার হয়নি এখন। তোমরা চাইলে দুইটা একসাথে করে ফেলতে পারো, আমি শুরুতেই বললাম। এটা সরাই ফেলি, ওকে? a2 এর ক্যালকুলেশনটা এইখানেই দেখাই। তাহলে a2 এর বাংলা লিখলে কি লিখতে পারবো? বাংলা লিখতে চাইলে এই যে y x সরল রেখা দ্বারা x অক্ষের সাথে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, ঠিক আছে? ওই নির্দিষ্ট লিমিটের মধ্যে। তাহলে এটার আমরা বললাম a2 y dx, বাট এবার y কিন্তু অন্য y। এবার y কোন y? সরল রেখার y, ঠিক আছে? এবার y হচ্ছে সরল রেখার y। তাহলে এখানে x1 x2 লিমিটটা সেমই আছে 0 থেকে 16 পর্যন্ত। আর এবার হচ্ছে x, x কেন লিখছি বুঝছো? সরল রেখার জন্য এই ফাংশনের জন্য y কত? এই ফাংশনের জন্য y হচ্ছে x, ঠিক আছে? আচ্ছা তাহলে এটা তো ইজি, খুবই, পাওয়ার 1 বেড়ে যাবে, x²/2, এখানে 16 আর 0, তাহলে কত আসবে? 16² কত? হ্যাঁ 256, 256 ভাগ 2 আর এটা 0, তাহলে 128। তাহলে ফাইনাল অ্যান্সারটা এখানে লিখি। সুতরাং আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল এটা a দিয়ে বললাম, a হবে a1 - a2, মানে বড়টা থেকে ছোটটা বাদ দিব আর কি। আমাদের এই চিত্রে a1 বড়, তাহলে 512/3 থেকে 128 বাদ দেব, কত আসে? দশমিকে বলতে হবে না, ভগ্নাংশ বলো।
128/3। ওকে, এটা ইম্পর্টেন্ট, পরীক্ষা আসতে পারে। এখন আমরা আরো একটু জটিলে যাব। তোমরা বাসায় 8/3 করবা, 8/3। ঠিক আছে, আচ্ছা বাসায় 8/3 করবা। আর এই ম্যাথটা ওয়াই অক্ষের সাথে ট্রাই করবা, তাহলে তোমাদের প্র্যাকটিস হবে, কারণ ওয়াইতে আমাদের করা লাগবে, বুঝছো? এমন না যে আমরা ওয়াইতে না করে পার পেয়ে যাবো। কখনো কখনো ওয়াইতে করাই ইজি। এখানে দুইটাই সিমিলার আসলে, মানে ধরো ওয়াইতে করলে আমার জাস্ট সরল রেখাটা থেকে ওইটা বাদ দিতে হতো, কারণ তখন ওইটা বড়, বাট এমনিতে সিমিলার টাইপেরই, তাই না? তো ওটা বাসায় করবা। ওয়াই এর জন্য কিন্তু দেখো, এক্স এর জন্য আমরা এক্স এর লিমিট বের করছি, মানে এক্স এর মান বের করছি, এই যে আপার লিমিট আর লোয়ার লিমিট এক্স এর বের করছি। ওয়াই এর জন্য ওয়াই এর মান বের করতাম, ঠিক আছে? ওয়াই এর একটা মান কত হইতো? 0-র জন্য 0ই হইতো। এক্স এর মান যখন 16, ওয়াই এর মান তখন কত? 16। ওয়াই এর মান 16, এক্স আর ওয়াই তো সমানই ছিল, ওয়াই ইজ ইকুয়াল টু এক্স ছিল না? তো ওই মোটামুটি সেমই আসতো সবকিছু, বুঝছো? ঠিক আছে, বাট তখন হচ্ছে এই সরল রেখার জন্য এরিয়াটা বেশি আসতো, আর এই কার্ভের জন্য এরিয়াটা কম আসতো, চিত্রে দেখা যাইতেছে। ওকে, তো এটা বাসায় করবা, বাট ফাইনাল অ্যান্সার এটাই আসবে, ফাইনাল অ্যান্সার এটাই আসবে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা আরেকটা করি। তোমরা বাসায় 8/3 অবশ্যই করবা। আমি 8/2 করে দিব, 8/4ও হয়তো আমি করে দিতে পারি। আচ্ছা আমি করে দিব 8/4ও, তাহলে 8/2 না 4ও করব। আচ্ছা তাহলে এইখানে প্রথমে একটা সরল রেখা দেওয়া আছে, প্রথমে একটা সরল রেখা দেওয়া আছে, তারপর হচ্ছে একটা উপবৃত্ত দেওয়া আছে। এই দুইটা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, এই দুইটা দ্বারা বেষ্টিত পরিবেষ্টিত ক্ষেত্রের ক্ষেত্রফল। ওকে, তাহলে আমাদের প্রথমে দুটো আঁকতে হবে, অবশ্যই আঁকতে হবে। তাহলে আমরা যেটা এখানে আঁকতেছি, এটা মনোযোগ দিতে হবে। খেয়াল করো, প্রথমে যে কার্ভটা কি, এটা পরাবৃত্ত, তাই না? পরাবৃত্ত, কার পাওয়ার 1, ওয়াই এর পাওয়ার 1। আমরা বলছি যার পাওয়ার 1 সেই দিকে মুখ করে থাকবে, তাহলে ওয়াই এর পাওয়ার 1 ওয়াই এর দিকে মুখ করে থাকবে। ঠিক আছে, এটা কি বুঝছি? আচ্ছা এরপর খেয়াল করো, এই যে সরল রেখা ডাকতে হবে, এই সরল রেখা ডাকতে হবে। সরল রেখা আঁকার জন্য আমরা অনেকগুলো ফরম্যাট ইউজ করতাম, অনেকভাবে আঁকা যায় এটা। তুমি চাইলে এটা এই ফরম্যাটে সাজিয়ে নিতে পারো, এটা দেখাইতে হবে না। y is equal to x plus 2 না? তাহলে এটা কার সাথে মিলছে? y is equal to mx plus c, এই ফরম্যাটটা ইউজ করতে পারো চাইলে, তাই না? এই যে এটা সাজিয়ে নিছি আর কি, y এর ওই পাশে পাঠিয়ে দিয়েছি x plus 2, তাহলে m হচ্ছে 1, এই যে এখানে m1, আর c কত? c হচ্ছে 2 প্লাস 2। তাহলে একটু খেয়াল করবা, এটা কোথা দিয়ে যাবে? প্লাস 2 মানে উপর দিয়ে যাবে, এই যে এই পর্যন্ত হচ্ছে প্লাস 2, আর এইখানে তাহলে ওইটা আরেকটু নিচ থেকে আঁকি, তো আগে সরল রেখাটা আঁকি তাহলে ভালো হবে। আচ্ছা চিত্রটা আবার আঁকতেছি, সরল রেখাটা আগে একবার কি, তাহলে মিলাইতে ইজি হবে। ওকে, তাহলে সরল রেখাটা দেখো, প্রথমে উপরের দিকে 2 একক, এই যে এতটুকু আমরা 2 একক বললাম, আর ঢাল পজিটিভ, ঢাল পজিটিভ বলে এখান দিয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পারছো? এটা ঢাল পজিটিভ বলে এখান দিয়ে গেছে আর কি। আর ওইটা আমরা একটু আগে আঁকছিলাম, তো ওইটা এখন এঁকে ফেলি। এটা জটিল আছে কিন্তু, বাকি সবগুলো তুলনায় জটিল। ওকে, তাহলে যে এরকম, ঠিক আছে? তাহলে কি বলছে? এই দুইটা রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, এই দুইটা রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে কোনটা? এই দুইটা রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কোনটা? এই রেখাটা কোনটা? এটা হচ্ছে সরল রেখাটা। আচ্ছা ওয়াই দিয়ে লিখি, এখানে ওয়াই কত বলো, বা পরে লিখবো, সমস্যা নেই, রাখো, এটা পরে লিখবো। আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কোনটা? এই যে এতটুকু, এটা কি বুঝতেছো সবাই? এই দুইটা রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, এই যে, ঠিক আছে? আচ্ছা তাহলে এটা কেমনে করব? হ্যাঁ কেমনে করব? আগেরটার মতো কেমনে বলো? আপার লিমিট আর লোয়ার লিমিট সলভ করবো, হ্যাঁ সলভ করতেই হবে, সলভ না করলে কতটুকু পর্যন্ত বের করবো সেটা পাবো না। হ্যাঁ আচ্ছা সলভ করতে হবে। এই যে সলভ করলে এইখানে x এর মানটা কত খেয়াল করো, এই যে আমার এই x এর মান লাগবে, এই x এর মান লাগবে, ঠিক আছে? এইখানে x এর মানটা লাগবে, আর এইখানেও x এর মানটা লাগবে, এই যে এইখানে এই পয়েন্ট x এর মান লাগবে। কেন এই দুটো পয়েন্টে কেন লাগবে? কারণ ভাই এই পর্যন্তই তো ক্ষেত্রফল বের করবো, তাই না? এই পর্যন্ত ক্ষেত্রফল বের করবো। আমি এটা আলাদা আলাদা করে এঁকে দেখাবো, যারা ভয় পেতেছে কোনো সমস্যা নেই, এটা খুবই মনোযোগ দাও, ভালো মতো মনোযোগ দাও।
প্রথমে এই যে এই সরলরেখার জন্য দেখো, এই সরলরেখার জন্য এই সরলরেখাটা এই যে এটা একটা ট্রাপিজিয়ামের মতো হয়েছে না? আমরা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র ইউজ করবো না, আমরা ইন্টিগ্রেশন দিয়ে করবো সব। এই ক্ষেত্রফলটা প্রথমে বের করবো। তাহলে এটা যদি আলাদা করে এঁকে দেখো, এটা পরীক্ষা আলাদা করে আঁকতে হবে না, এটা তোমাদের জন্যই আমি আঁকতেছি। এই যে এতটুকু, এই যে এখানে সেটা আরেকটু এইদিকে, আর এইদিকে বড় একটা অংশ, তাই না? এই যে এই ক্ষেত্রফলটা, এই ক্ষেত্রফলটা বের করতে হবে। এটা বের করতে খুব ইজি, আমার জাস্ট এখানে লিমিট লাগবে, এখানে লিমিট লাগবে, এটার ওয়াই তো আমরা জানি, এই যে ওয়াই, ওয়াই তো এটা, তাহলে ওইটার ক্ষেত্রফল পাওয়া যাবো। তো ওইটার ক্ষেত্রফলটা ওকে, হ্যাঁ বাদ দিয়ে দিব। পরে হচ্ছে যে এইটারটা একটু ভালো মতো দেখো, এটা করলে কতটুকু পাবা? এই যে এতটুকু এরিয়া পাওয়া যাবা, এতটুকু এরিয়া পেয়ে গেছো। এরপর এরপরে যে কার্ভটা খেয়াল করো, কার্ভটা কেমনে গেছে, এই যে এখান থেকে এই পর্যন্ত, তা কার্ভটা শুরুতে হচ্ছে যে এইখানে আছে, তারপর এইভাবে গেছে। তা আমরা যদি এইটার এক্স এর সাথে ক্ষেত্রফল বের করি তাহলে কতটুকু পাবো? এই যে এইটুক পাবো, তারপর এইটুক পাবো, তাই না? তাহলে আমি যদি এই দুটো বাদ দিয়ে দিই তাহলে এই বাকি অংশ পাওয়া যাবে না, বুঝতেছো? এই যে এতটুকু, এগুলো যদি বাদ দিয়ে দিই, এগুলো বাদ দিয়ে দিলে কোনটা থাকবে? শুধু এই মাঝখানে গুলো পড়ে থাকবে না? ম্যাথ সহজ কিন্তু, জাস্ট একটু ধরতে পারতে হবে। ওকে, আচ্ছা এখন এই ম্যাথটা বইটা একবার আসে, এই ম্যাথ না এরকম ম্যাথ, কিন্তু ওরা মানে ওইখানে মানে ধরো এই ম্যাথটা এক্স এর সাথে করা ইজি হয়েছে, তাই না? এই ম্যাথটা ওয়াই এর সাথে দেখো, চিন্তা করো কত টাফ লাগতেছে, একটু চিন্তা করো। তো ওরা ওরকমই বলে দিছে আর কি, মানে কঠিনটাই বলে দিছে। হ্যাঁ, তো এটা এটা যদি ওয়াই এর সাথে করো এমন না করা যাবে না, কিন্তু কয়েকটা স্টেপে করা লাগবে, ভেঙে ভেঙে করা লাগবে। আমি ওটা দেখাবো, আমি ওই ম্যাথটা করে দিব। আপাতত ওইটা আসতেছি না, এটা এখন এখন তো এটা বুঝে ফেলছো তাই না? এখন করো, সলভ করো। তো প্রথমে এই দুটো ইকুয়েশন সলভ করতে হবে। আমরা আমরা কার মান চাই? এক্স এর মান চাই। তাহলে আমরা ওয়াই বের করে বসাই দিব। ওয়াই একটু আগে লিখছিলাম কত, এই যে এটা, এখান থেকে ওয়াই কত আসে? ওয়াই হচ্ছে এক্স প্লাস 2। তাহলে ওয়াই এর জায়গায় বসাই দিব এক্স প্লাস 2, আর এইখানে আছে হচ্ছে এক্স স্কোয়ার। আচ্ছা, এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2, এটা কত আসে বলো? একবার লিখবো, এগুলো তোমরা পারো। একটা -1, হ্যাঁ দেখো -1 আসে মানে তোমার ম্যাথ ঠিক আছে, কারণ এই যে দেখো একটা তো মাইনাস আসবে আর একটা প্লাস আসবে, চিত্র তো তাই বলতেছে। আমরা তো চিত্র মানে আনুমানিক চিত্র আঁকছি যদিও, কিন্তু তাও বুঝে বুঝেই আঁকছি, একদম আন্দাজে আঁকি নাই। আচ্ছা তাহলে এই যে এইখানে এক্স এর মান কত? এটা -1, আর এইখানে এক্স এর মান কত? এক্স এর মান 2। তাহলে লিমিট পেয়ে গেছি, আপার লিমিট লোয়ার লিমিট পেয়ে গেছি। তাহলে এবার একটা হচ্ছে a1 বের করব। এবার a1 কোনটা হবে? সরল রেখাটার জন্য কিন্তু এবার বেশি ক্ষেত্রফল পাওয়া যাবে, তাই না? দেখা যাইতেছে। তাহলে ওইটা আগে করব, y dx। ওয়াইটা কাটটা, আমি এটা লিখে দিই, এটা কাটটা সরল রেখাটা, ঠিক আছে? ওকে, তো লিমিট দিব এখানে। না আগে কি আগের ম্যাথে সরল রেখাটা বের করছি? যেটা বড় সেটা সেটা থেকে ছোটটা বাদ দিবা। কোনটা আগে বের করছো কোনটা পরে বের করছো সেটা ম্যাটার না, তো বড়টা থেকে ছোটটা বাদ দিবা, ঠিক আছে? তা আমরা আগে বড়টা বের করতেছি, তো আমরা ওটা থেকে ওটা পরে বাদ দিব আর কি। ওকে, তাহলে দেখো x1 হচ্ছে -1 থেকে x1 -1, আর x2 হচ্ছে 2। y হচ্ছে এই যে লেখা আছে x + 2 আর dx। তো এটা সলভ করতে পারবা সবাই, এটা নিয়ে এখন আলাদা করে বলার কিছু নাই। তাও দেখাই, এটা কি হবে? x²/2, আর 2 এরটা করলে 2x। ওকে, 2 এরটা করলে 2x, ঠিক আছে? আচ্ছা এখানে কত হবে? আপার লিমিট -1 লিমিট, তো এটা করে ফেলবে একবারে। 2 বসাইলে কত আসবে বলো? এই যে এখানে যদি 2 বসে 2ই আসবে, কারণ 4 হবে, আবার 2 দিয়ে ভাগ যাবে। 2 বসাইলে এখানে 4, তারপর মাইনাস, এটা হচ্ছে আপার লিমিট বসাইছি, মাইনাস লোয়ার লিমিট -1, তাহলে এটা হবে হাফ, এটা হবে হাফ, তারপর প্লাস ব্র্যাকেট দিয়ে দিব। এটা -1 বসালে কত হবে? মাইনাস হয়ে যাবে, তাই না? -2। ওকে, এটা আসবে 15/2, ঠিক আছে? তারপর a2 এখানে করি। a2 হচ্ছে কার জন্য? ওই কার্ভের জন্য, y dx, x1 x2। ওকে, বাট এবার কোন কার্ভটা? এবার y কোনটা? y হচ্ছে পরাবৃত্ত কার্ভটা আর কি, ঠিক আছে? ওকে, তো বসাবা এখানে y কত? এই যে y এখানে সরাসরি দেখা যেতেছে, y হচ্ছে x², এটা নিয়ে আর প্যারা খাওয়ার কিছু নাই। তাহলে এটা হচ্ছে -1 থেকে 2 x² dx। এটা একবারে ক্যালকুলেটর দিয়ে করে অ্যান্সার বলো, এটা তোমরা পারবা, তো এটা নিয়ে আমি এখন সময় নষ্ট করতেছি না। ক্যালকুলেটর ইন্টিগ্রেশন করা যায়, সেটা দিয়ে করে তারপর অ্যান্সার বলো। বুঝতেছোই তো, x³/3 হবে, আপার লিমিট লোয়ার লিমিট বসাবা, এটা কোনো করার মতো জিনিস না, বুঝছো?
তাহলে যোগজীকরণ ফাইনালি শেষ হইতেছে না? কি করব? 3/2 3/2 3। আরে ক্যালকুলেটর দিয়েও ভুল করো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা 3। ওকে, তাহলে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, তা আমি বাংলা লিখলাম না, লিখে নিবা এ, এটা হবে বড়টা থেকে ছোটটা বাদ দিয়ে দিব, তাহলে 15/2 - 3 কত আসবে? এটা 9/2 বলবে। তুমি কি অ্যান্সার দেখে 9/2 বলছিলা? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ওকে বুঝছো এটা? হ্যাঁ আইটা লাগবে, আগের গুলোর চেয়ে এগুলো বেশি সহজ, কিন্তু আগের গুলো তো করে এটাতে আসতে হয়, হয়তো যোগজীকরণ লিমিট টিমিট এগুলো কেমনে পাবা? অন্তরীকরণ তো সহজই, অন্তরীকরণ যোগজীকরণের চেয়ে অনেক বেশি সহজ। ওকে দেখো আমরা পরেরটাও করি। এই যে এখন আমরা 8-এর 4 করব, 4। তো এটা করার জন্য আমাদের আরেকটা আঁকাকে শিখতে হবে, এটা আমি এখানেই দেখাই দিব। আমরা আরো আঁকাকে ডিটেইলে শিখবো হচ্ছে ওই কনিক চ্যাপ্টারে, মানে এই পরাবৃত্ত, অধিবৃত্ত, উপবৃত্ত এগুলা, ঠিক আছে? তো এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই, আপাতত যতটুকু দেখাই দিচ্ছি ততটুকু দেখলেই হবে। 8-এর 4 করব, 8-এর 4। এখানে একটা এখানে প্রথমে একটা পরাবৃত্ত দেওয়া আছে, আমরা এটা আঁকা শিখি নাই এখনো, এটাই ম্যাথের মধ্যেই বলে দিব। আর একটা সরলরেখা দেওয়া আছে, ওকে, একটা সরলরেখা দেওয়া আছে আর একটা পরাবৃত্ত দেওয়া আছে। দেখো আমরা আমরা যে পরাবৃত্ত টাকা শিখছি সেটা আগে আমি একটু বলি। আমরা এই যে এরকম টাকা শিখছি তাই না, y² = 4ax, আমরা এরকম টাকা শিখছি। ওকে, এটা কিভাবে আগে বলছিলাম, যার পাওয়ার 1, কার পাওয়ার 1? হ্যাঁ, x এর পাওয়ার 1, তাই x এর দিকে মুখ করে থাকবে, x এর দিকে হা করে থাকবে, ঠিক আছে? এটা এরকম ছিল তাই না? হ্যাঁ, এই যে এখন এই যে এইটা দেখো x - 1, বুঝছো? আমরা এটা শিখবো পরে, গ্রাফ শিফটিং শিখবো আমরা। মানে ধরো এই যে এটা কিন্তু তোমরা অলরেডি কিছুটা পাইছো, কোথায় পাইছো? যে আমি তোমাদের 6 নম্বর চ্যাপ্টার পড়েছিলাম না, ওইখানে কিন্তু দেখাইছিলাম যে ধরো প্লাস হইলে কি হবে, উপরে উঠে যাবে গ্রাফ, নিচে নেমে যাবে, ডানে সরে যাবে, বামে সরে যাবে, এই ব্যাপারগুলো দেখাইছিলাম না? যারা 6 নম্বর চ্যাপ্টারে ক্লাস করছো তারা এটা বুঝতেছো কথাটা, গ্রাফ শিফটিং। তাহলে এই যে এইখানে দেখো, এই যে এটার সাথে কম্পেয়ার করো, ধরো এই যে এতটুকু নাই, এগুলো তো ডুবক জাস্ট, শেপে ওগুলা কোনো ইফেক্ট ফেলবে না, মানে শেপটা এরকমই থাকবে, হয় চিকন হবে বা লম্বা হবে এরকম আর কি, বাট এরকমই থাকবে আর কি। ওকে, ধরো এটা আছে, এটার সাথে এটা তফাৎ কি? x এর জায়গায় কত আছে? x এর জায়গায় x - 1 আছে, তাহলে এইটারে 0 ধরো, এটারে 0 ধরলে x এর মান কত আসবে? এটারে 0 ধরলে x এর মান 1 আসবে, ঠিক আছে? এটারে 0 ধরলে x এর মান 1 আসবে, সেইভাবে বলা কি ঠিক হবে? দাঁড়াও, তাইলে গ্রাফটা x অক্ষ বরাবর এই দিকে সরে যাবে, এই যে x অক্ষ বরাবর এই দিকে সরে যাবে গ্রাফটা, বুঝছো? কয় ঘর? 1 ঘর, এটা হচ্ছে শিফটিং। আর y অক্ষ বরাবর সরবে না, কারণ y তো সেমই আছে তাই না? x অক্ষ বরাবর 1 ঘর সরে যাবে। আমরা এটা পরাবৃত্তে এমনিও পড়বো, যাদের এটা প্যারা লাগতেছে এখন ভয় পাওয়ার কিছু নাই, যতটুকু দেখাইতেছি ততটুকু দেখো, আমরা পরাবৃত্তের সময় যে দেখবো। বহুপদীতে আমরা গ্রাফ আঁকা শিখি না, গ্রাফ আঁকা শিখবো আমরা কনিকে। এই যে এরকম টাইপের পরাবৃত্ত আছে আমাদের, ওকে? তো এটার জন্য হচ্ছে যে আলফা বিটা যেটা আছে না, আলফা বিটা হচ্ছে শীর্ষবিন্দু, পরাবৃত্তের শীর্ষবিন্দু, বুঝছো? পরাবৃত্তের শীর্ষবিন্দু। তাহলে এটারে যদি এটার মতো করে সাজাও, আমি আবারও বলবো সমস্যা নাই, এটার মতো করে সাজালে এটা কি লিখবো? 0 লিখবো এখানে, আর এইখানে কত লিখবো? এটা আছেই 4 এ, এটা ডুবো, এটা নিয়ে সমস্যা নেই। তাহলে বলো তো এই যে এইখানে আলফা বিটা কত? আলফা কত? আলফা হচ্ছে 1, আর বিটা কত? বিটা হচ্ছে 0, তাহলে 1,0। তাহলে শীর্ষবিন্দু হচ্ছে 1,0, তাহলে শীর্ষটা এই যে এইখানে থাকবে না, শীর্ষটা সরে আসবে 1,0 তে সরে আসবে, বুঝছো? মানে আমাদের এই যে এই টাইপের পরাবৃত্তের আলফা বিটা এটা হচ্ছে শীর্ষবিন্দু, ঠিক আছে? তাহলে এই যে এটারে আমরা এটার মতো করে সাজাইলাম, এটার মতো করে সাজিয়েছি দেখো, আর এটা তো এইভাবে আসি, তাহলে আলফা কত? 1, বিটা কত? 0, তাহলে শীর্ষবিন্দুটা হবে 1,0 তে। শীর্ষবিন্দু কততে হবে? শীর্ষবিন্দু হবে হচ্ছে 1,0 তে, ঠিক আছে? যারা এটা বুঝো নাই তারা এই যে এটা দিয়ে বোঝার চেষ্টা করো, এটার সাথে এটা পার্থক্য কত এই জায়গাটায়, তাহলে এটা 0 ধরছি, 0 ধরলে কত পাইছি? 1 পাইছি, তার মানে গ্রাফটা x অক্ষে 1 ঘর সরে যাবে, ঠিক আছে? এটাও তাই বলতেছি কিন্তু, ওকে? আচ্ছা, তাহলে আমাদের এই চিত্রের গ্রাফ কোনটা হবে? এই যে এইটার গ্রাফ কোনটা হবে? এটা তো আমরা এটার গ্রাফ আঁকছি, তো আমি এটা সরাই দিতেছি, গ্রাফ নিয়ে প্যারা খাও না, এটা ক্লিয়ার হয়ে যাবে,
ওকে, আচ্ছা এই যে পরাবৃত্তই থাকবে অবশ্যই, বাট এক ঘর সরে যাবে। এটাকে আমি বুঝাতে পারছি, এক ঘর সরে গেছে। ওই এই পয়েন্টের স্থানাঙ্ক কত, 1,0, এটা দিয়ে বুঝতে পারো, বা এক ঘর সরে গেছে ওটা দিয়েও বুঝতে পারো, ঠিক আছে? ওটাই কে ফেলছি। এটা সরলরেখা, সরলরেখা আমরা এইভাবে আঁকতে পারি, y = mx + c, এটা দিয়ে আঁকতে পারি। তাহলে এটা এই ফরম্যাটে আছে, শুধু দুইটা নিচে নিয়ে যেতে হবে, তাই না? y = x/2 - হাফ, মাইনাসটা এটা নিচ থেকে শুরু হবে, তাহলে যে এটা ধরো -হাফ, আর এর ঢাল পজিটিভ, তাই না? ঢাল পজিটিভ হলে এটা কেমনে যাবে? আচ্ছা এটা এখন কেমনে আঁকবা সেটা বোঝাটা কিন্তু একটু টাফ, কোন বিন্দু দিয়ে যাবে বুঝতেছি না তো, এটা পরে আঁকবো। কেমনে আঁকবো আগে সলভ করবো, সলভ করে বুঝে নিব কোন কোন জায়গায় ছেদ করে, তারপর ওইখান দিয়ে নিব। এখন আঁকতেছি না সরলরেখাটা, তাহলে আগে সলভ করি। এই পর্যন্ত বুঝছো কিনা সেটা আগে বলো, তাহলে এগুলা সরাবো। ওকে, তাহলে আমরা আগে সলভ করি, সলভ করে আমরা বুঝে নেই কোথায় কোথায় ছেদ করবে। তাহলে কি করতে পারি, y এর মান বের করতে পারি। y কত হবে, x - 1/2, y এর মান এই যে এখানে বসায় দিতে পারি, y² = x - 1, এই যে এটা লিখছি আর কি, এই যে এখান থেকে, ঠিক আছে? হ্যাঁ ওইভাবে করবা, এগুলো তো তোমার নিজের সুবিধার জন্যই। তাহলে এইটার হোল স্কয়ার, আর এখানে x - 1, বুঝছো এটা? ঠিক আছে, আচ্ছা তো একটা কেটে দিও না, কেটে দিতে অনেকবারই না করছি, কেটে দিলে কিন্তু বিন্দু একটা কম পাবা। তো কাটাকাটি আমরা করবো না, আমরা এটা ভেঙে ভেঙে করবো, ভেঙে ভেঙে করি। কত হবে, x² - 2x + 1/4, আর এখানে হচ্ছে x - 1। ওকে, এমনিতে কেটে কেটে দেওয়ার ব্যাপারটা আমি আসতেছি, ওইটা মানে কেটে দিলেও কিভাবে চিন্তা করবা। x² - 2x + 1 কত হবে, 4x - 4। তো সবগুলোর যদি এক পাশে নিয়ে আসি, x² - 6x + 5 + 5 = 0। তো এটা করলে কত আসে বলো, x এর মান কত আসে, 1, করছো 1,5। আচ্ছা তাহলে আমরা কিন্তু এবার বুঝে ফেলছি কোথা দিয়ে যাবে। ওই যে আমরা যে এটা টান দিতে সংকোচ করতেছিলাম, এখন আর টান দিতে সংকোচ নাই, আমরা বুঝতেছি 1 দিয়ে যাবে, x এর মান 1 দিয়ে যাবে, আর 5 দিয়ে যাবে। এবার দেখো এটা কিন্তু খুবই চমৎকার একটা ম্যাথ, x এর মান 1 তো আসলে শীর্ষবিন্দুই ছিল, আমরা আঁকছি কিন্তু একটু আগে, আমি ওই যে দেখাইছিলাম 1,0, তার মানে এই সরলরেখাটা শীর্ষবিন্দুতে ছেদ করে যাবে, মানে যেইভাবে যাবে। এটা কিন্তু তুমি সলভ না করলে বুঝতে পারতা, কখনোই বুঝতে পারতাম না। এই যে শীর্ষবিন্দু দিয়ে গেছে, আর আরেকটা এই যে 5 দিয়ে গেছে। এইখানে x এর মান কত, এইখানে x এর মান হচ্ছে 5, আর এইখানে x এর মান কত, 1, এইখানে x এর মান হচ্ছে 1। বুঝছো, এটা সলভ না করলে কিন্তু বুঝতে পারতাম না যে শীর্ষ দিয়ে যাবে, কেমনে বুঝবা, এটা বুঝার ওয়ে নাই, এটা সলভ করেই বুঝতে হবে। ঠিক আছে, তো দেখো এখন কারো কোনো প্রশ্ন আছে কিনা। ওকে, কেউ যদি যে এখানে কেটে দিতা, এটা একটু বলি, একটা কেটে দিলে এখানে কত থাকতো, x - 1/2, আর এখানে তো কেটে দিছো, তার মানে 1 আছে, তাহলে এইখান থেকে x - 1, এটা 2। আমরা কি হিসাব ভুল করছি? আচ্ছা কেটে দিছে তো নিচেরটা তো 4, নিচেরটার উপর স্কয়ার আছে না, বুঝছো? তাহলে যে x = 5, এই যে শুধু এটা পাইছো, কেটে দিছো মানে কি, তুমি এটারে নন জিরো ধরছো, তাই না? আমরা কি বলছি, জিরো থাকলে তো কাটা যাবে না, মানে এটাও যদি জিরো হয় এটাও যদি জিরো হয়, তাহলে তো কাটা মানে কি, জিরোরে জিরো দিয়ে ভাগ করছে, এটা তো করা যাবে না। তো আমরা কাটাকাটি করছি মানে নন জিরো ধরছি, কিন্তু ওইটারে জিরো ধরলেও এটারে যদি জিরো ধরতাম তাহলে তো আরেকটা অ্যান্সার আসতো, সেটা আমাদের নিতে হবে না। তো ওই যে ওইটা কিন্তু 1, বুঝছো? তো কেটে দিলেও মাথায় রাখবা যে ওইখান থেকে আরেকটা সলভ করা যাবে, ওটা আলাদাভাবে চাইলে করতে পারো, সমস্যা নেই। এটা এমনি দেখাইলাম, এইভাবে করলেই হবে, এটা সরাই দিলাম। ওকে, এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কিনা বলো। তা আমাদের আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে বলছে, এটা তো আমরা আগেই করছি, এটা করছি মানে এরকম ম্যাথ আমরা আগেই করছি। তো করো, এটা শেষ করো, এরকম ম্যাথ আমরা আগে করছি, সরল রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। তো কোনটা, এই যে এইটা, এতটুকু, এই যে, ঠিক আছে, এই যে কালা কালা অংশটা, ঠিক আছে? কেমনে করবো এটা, প্রথমে হচ্ছে কার্ভটা যতটুকু করে সেটা, তারপর সরল রেখাটা যতটুকু করে সেটা, দুইটা বাদ দিয়ে দিব। তাহলে এটা এবার একবারে করে ফেলি, আমরা দুটো একসাথে করে ফেলি। তাহলে খেয়াল করো, এ প্রথমে কাটা লিখবো বলো, প্রথমে কার্ভেরটা, তাহলে আমাদের কি লিখতে হয়, y dx। আমি কিন্তু একবারে করতেছি, এবারে কোন y, এই কার্ভের y, কার্ভের y কত, √x - 1, একবার লিখতেছি কিন্তু, কারণ অলরেডি আমরা অনেক ম্যাথ করে ফেলছি। তারপর এখানে, আচ্ছা dx একসাথে পরে দেব,
সেটা দিয়ে দিই। লিমিট 1 থেকে 5 মাইনাস মাইনাস তারপর আবার ইন্টিগ্রেশন লিমিট 1 থেকে 5। এবার হচ্ছে সরলরেখাটা, সরলরেখার y কত? x - 1/2। ওকে, তোমার এইভাবে প্যারা লাগলে তুমি x/2 - হাফ ওইভাবে লিখতে পারো, কোনো সমস্যা নেই। তো আমি আশা করি তোমরা এটা করতে পারবা, এটা আমার সলভ করে দিতে হবে না। ঠিক আছে, তো ক্যালকুলেটর দিয়ে করে ফেলো। আমি এটা সলভের দিকে ফোকাস করতেছি না, আমি জাস্ট কেমনে করবা সেটার দিকে মনোযোগ দিলাম। ইন্টিগ্রেশন সলভের দিকে আমরা আপাতত ফোকাস করতেছি না, আমরা বহুত ইন্টিগ্রেশন করছি, বুঝছো? এই যে এগুলো যদি অ্যাডমিশনে আসে, এটা সলভ না করলেও হবে, এটা ক্যালকুলেটরে করে দিলেই হয়ে যাবে, বুঝছো? ঠিক আছে, অ্যান্সার দেখে বলছো নাকি ক্যালকুলেটরে করে বলছো? অ্যান্সার দেখে বলছো ক্যালকুলেটরে করে বলছো? ওকে, সবার কি এই পর্যন্ত ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার সবার? কটা বাজে?